নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। আজ থেকে ঠিক 20 বছর আগে অগাস্ট মাসে স্বাধীনতা দিবসের দু একদিন আগে ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল। আমার মনে আছে ফাঁসির দিন সারা রাত ওই যেখানে ফাঁসি হয় আলিপুর জেলের সামনে আমরা অনেকে ছিলাম। আমি অবশ্য আমার কাজে ছিলাম। 17ই অগাস্ট এ রাজ্য থেকে প্রকাশিত সবকটি সংবাদপত্রে ধনঞ্জয়ের ফাঁসির আগের দিন, ফাঁসির সময় কি হয়েছিল ইত্যাদি বিস্তারিত বিবরণ বেরিয়েছিল এবং যে শববাহী গাড়িটিতে করে ধনঞ্জয়ের মৃতদেহ জেল থেকে নিয়ে যাওয়া হয়েছিল সৎকারের জন্য, ধনঞ্জয়ের দুটো পায়ের ছবি সবকটি কাগজের প্রথম পাতায় ছাপা হয়েছিল। সেটা নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করেছিলেন এবং সেই আবহেই দেখেছিলাম সেদিনকে রাত্রে, মানে ফাঁসির দিন মধ্যরাত্রে যারা ফাঁসির বিরোধী নীতিগতভাবে এপিটিআর, সুজাত বত্র, রঞ্জিত সুর প্রমুখ এরা মোমবাতি মিছিল করেছিল। ধনঞ্জয়ের গ্রামেও গিয়েছিলাম, জানেন, হতদরিদ্র পরিবার, বেশ কয়েকটি ছোট ছোট ছেলে মেয়েকে দেখেছিলাম, চালের খুদ খাচ্ছে কার্যত তারা, অত্যন্ত দরিদ্র পরিবার। ধনঞ্জয়ের ফাঁসি নিয়ে অনেক বিতর্ক আছে। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার স্ত্রী মীরা ভট্টাচার্য প্রকাশ্যে নানা সভা সমিতিতে ধনঞ্জয়ের ফাঁসির পক্ষে সওয়াল করেছিলেন। শেষ পর্যন্ত তৎকালীন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম ধনঞ্জয়ের প্রাণ ভিক্ষার আর্জি খারিজ করে দেন। ধনঞ্জয়ের পরেও কি ফাঁসির ঘটনা কমেছে? তারপরে তো নির্ভয়া হলো। এখনো তো স্ট্যাটিস্টিক্স বলে প্রতিদিন নাকি গড়ে 90টির বেশি ধর্ষণের ঘটনা ঘটে এই রাজ্যে। মনমোহন সিং এর সরকার নির্ভয়া কাণ্ডের পর জাস্টিস ভার্মাকে দিয়ে সবকিছু খতিয়ে দেখার কথা বলেছিলেন। অত্যন্ত স্ট্রিনজেন্ট ল তৈরি হয়েছিল। নির্ভয়ার নারকীয় হত্যাকাণ্ডের অপরাধীদের বেশ কয়েকজনের ফাঁসিও হয়। কিন্তু ফাঁসি কি ধর্ষণ রোধের একমাত্র কার্যকরী ব্যবস্থা? সুপ্রিম কোর্টের স্বনামধন্য বিচারপতি PN ভাগবতী বলেইছিলেন যে ডেথ সেন্টেন্স ডাজ নট অ্যাক্ট অ্যাজ এ ডেটারেন্ট অফ রেপ, এবং তিনি এটাও বলেছিলেন ফাঁসির সাজা পায় গরিব মানুষেরা। বিত্তশালীরা বড় বড় আইনজীবী নিয়োগ করে আইনের ফাঁক ফোকর দিয়ে গলে বেরিয়ে চান। তাই ধর্ষণ এবং ধর্ষণের পরে খুন, এই ধরনের নারকীয় অত্যাচার বন্ধ করতে ফাঁসি যে একমাত্র পন্থা, সেটাকে আমরা বুক ঠুকে বলতে পারি? এখানেই প্রশ্ন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী চাপের মুখে পড়ে এখন ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই করে বেড়াচ্ছেন। তৃণমূল কংগ্রেস বিবিধ কর্মসূচি নিয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি বিধানসভায় বিল নিয়ে আসবেন, মেজরিটি আছে, বিল পাশ হয়ে যাবে, রাজ্যপালের স্বাক্ষর করতেই হবে, রাষ্ট্রপতির কাছে পাঠানো যাবে না। রাজ্যপাল স্বাক্ষর না করলে রাজভবনের সামনে তৃণমূলের মহিলা কর্মী সমর্থকরা অবস্থান বিক্ষোভ করবে। নবান্নের সামনে ওই আগে ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী 144 ধারা, এখন ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেই ধারার পরিবর্তন হয়েছে, মূলত 144 ধারায়। নবান্নর সামনে যদি সেটা থাকে তাহলে রাজভবন কি তার ব্যতিক্রম? মাননীয় মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী, কয়লামন্ত্রী, দপ্তরবিহীন মন্ত্রী, ক্রীড়া যুব কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী বারে বারে বলেন আমাকে কিছু শেখাবার দরকার নেই, আমি 7 বারের সাংসদ। আশা করি একটা জিনিস জানেন, যখন সেন্ট্রাল ল এবং স্টেট ল এর মধ্যে কনফ্লিক্ট হয় তখন সেন্ট্রাল লই প্রিভেল করে।
তিনি জানেন কি জানেন না আমি জানি না, যদি জানেন তাহলে এই ধরনের কথা বলা হচ্ছে বিভ্রান্তি ছড়ানো, আসল ঘটনা থেকে নজর ঘুরিয়ে দেওয়া। আর যদি না জানেন তাহলে জেনে নেওয়ার চেষ্টা করতে পারেন। না জানাটা তো কোনো অপরাধ নয়, কিন্তু না জেনে কোনো কিছু লাগাতার প্রচার করে যাওয়া জনমানসে একটা বিভ্রান্তি তৈরি করে। অর্থাৎ স্টেট ল এবং সেন্ট্রাল ল এর মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলে সেন্ট্রাল ল প্রিভেল করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বললেন তিনি প্রাইভেট মেম্বার বিল আনবেন, দিল্লিতে অবস্থান বিক্ষোভ করবেন, কেন ফাঁসি বিরোধী এই কেন স্ট্রিনজেন্ট ল এই রেপের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার করছে না। ভারতীয় ন্যায় সংহিতায় যে কঠোর আইনটি রয়েছে সেই আইনটি সত্যিই কঠোর, এবং সেই আইনকে চ্যালেঞ্জ জানিয়ে তার কিছু রেকটিফিকেশনের জন্য সুপ্রিম কোর্টেও কিছু সংগঠন দ্বারস্থ হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উচিত বিষয়টার গভীরে গিয়ে প্রবেশ করে ভালো করে পড়াশোনা করে বক্তৃতা করা। আঙুল তুলে সবসময় আমি চ্যালেঞ্জ ছুটছি এই ভাবভঙ্গিতে সস্তা হাততালি করানো যায়, কিন্তু ওটা যে শূন্য কুম্ভের ঝংকার সেটা নিয়ে কারুর মনে কোনো সংশয় নেই। আবার বললেন প্রাইভেট মেম্বার্স বিল। শরণাতীতকালে ইউসিসি নিয়ে কেউ একটা প্রাইভেট মেম্বার্স বিল এনেছিল, সম্ভবত রাজ্যসভায় জগদীপ ধনকর সেটাকে অ্যাকসেপ্ট করেছেন। অর্থাৎ ইউসিসির একটা ক্ষেত্র তৈরি করা হয়েছে, পরবর্তীকালে সেটাকে মাপকাঠি ধরে ইউসিসি নিয়ে কেন্দ্রীয় সরকার আইন প্রণয়ন করতে পারেন। ইতিমধ্যেই রাজ্যসভায় এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে। তাই শরণাতীতকালে একমাত্র জনৈক্য সাংসদ রাজ্যসভার, সম্ভবত বিজেপিরই বা কোনো শরিক দলের, ইউসিসি নিয়ে একটা প্রাইভেট মেম্বার্স বিল এনেছিলেন, সেটা অ্যাকসেপ্টেড হয়েছে। অর্থাৎ রাজ্যসভার চেয়ারম্যান সেটাকে গ্রহণ করেছেন। তাছাড়া প্রাইভেট মেম্বার্স বিল অনেক সময় অনেকে নিয়ে আসেন, সেগুলো কখনোই কার্যকরী করা হয়েছে বলে আমার মনে নেই, অন্তত আমার জানা নেই। অতীতে হয়ে থাকতে পারে। যারা সংসদীয় রাজনীতির তথ্য সম্পর্কে আরো বেশি খোঁজ খবর রাখেন তারা বলতে পারবে। নিশ্চয়ই আছে ভারতীয় সংসদের ইতিহাসে প্রাইভেট মেম্বার্স বিলকে অ্যাকসেপ্ট করে সেটাকে আইন প্রণয়ন করার ঘটনা নিশ্চয়ই আছে, কিন্তু আমার জানা নেই। তাই জানা নেই বলে আমি বলতে পারছি না। কিন্তু একটা আমার মনে আছে, ইউনিফর্ম সিভিল কোড নিয়ে রাজ্যসভায় জনৈক বিজেপির সদস্য বোধহয় একটা বিল এনেছিলেন, চেয়ারম্যান জগদীপ ধনকর সেটাকে গ্রহণ করেছিলেন। সেটাকে আধার হিসেবে ব্যবহার করে পরবর্তীকালে হয়তো ইউনিফর্ম সিভিল কোডের বিল নিয়ে আসা হবে, পরবর্তীকালে যদি আইন হয়তো হবে, সেটা অন্য কথা। কিন্তু নজর ঘোরানোর চেষ্টা, নিজেদের অপদার্থতা থাকবার চেষ্টা, সবকিছুই 28 অগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী করেছেন। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই বলে সমবেত বৃন্দগানে আকাশ বাতাস মুখরিত হয়েছে। বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে আপনি বিল আনতে পারেন, গভর্নর সেই বিলটা সাইন করবেন কিনা আমার মনে বিস্তর সন্দেহ আছে, কারণ এর কোনো বৈধতা নেই। আবার বললাম, স্টেট ল সেন্ট্রাল ল এর মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলে সেন্ট্রাল ল প্রিভেল করে, এটা পরিষ্কার করে বলা আছে, এর কোনো অন্যথা হওয়ার নয়। 28 অগস্টের মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ আপনারা অনেকেই শুনেছেন, অভিষেকের ভাষণও আপনারা অনেকে শুনেছেন। অভিষেক দাড়ি রাখছে, কালকে ওকে খুব বিমর্ষ, কিছুটা চিন্তিত, কিছুটা ব্যথিত দেখলাম। মানে আসতে হয় বলে এসেছেন, মনের টানে এসেছেন কিনা এটা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু কাল তিনি যে কথাটা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সাক্ষী রেখে, আমার মনে হয় সেটাই হলো সব থেকে তাৎপর্যপূর্ণ ঘটনা। অভিষেক বলেছেন, কেন সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেপ্তার করছে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে কেন
সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেপ্তার করছে না? এই প্রশ্ন অনেক ডাক্তারদের আছে। জুনিয়র ডাক্তাররা তার সাসপেনশন চেয়েছেন, আইএমএ তাকে সাসপেন্ড করেছে, অর্থোপেডিক অ্যাসোসিয়েশন তার সদস্যপদ বাতিল করেছে, লাগাতার তাকে জেরা করছে সিবিআই, তার পলিগ্রাফ টেস্ট হয়েছে। আরজি করের থেকে এবং সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই তল্লাশির পরে প্রচুর নথিপত্র সংগ্রহ করেছে, সেটা ইডিকে পাঠিয়েছে, ইসিআইআর দাখিল করে ইডি নেমে পড়েছে তদন্তে। সর্বত্র সন্দীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে। এর আগে শান্তনু সেন বলেছিলেন, আমার মনে হয় সেখানে তার ভেস্টেড ইন্টারেস্ট ছিল। তিনিও একজন চিকিৎসক, সন্দীপ ঘোষের সঙ্গে এককালে তার সুসম্পর্ক ছিল। সুখেন্দু শেখর রায় বলেছেন, আমার মনে হয় সেটা একটা নীতিগত অবস্থান থেকে বলেছেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে যেভাবে সন্দীপ ঘোষকে কেন সিবিআই গ্রেপ্তার করছে না বলে সরব হয়েছেন, সেটা তাৎপর্যপূর্ণ। দেখুন, সন্দীপ ঘোষ যে 14 তলার অত্যন্ত আস্থাভাজন সেটা বারে বারে প্রমাণিত হয়েছে। নইলে ধিক্কৃত, নিন্দিত যে অধ্যক্ষ, যিনি নাকি নিজেই পদত্যাগ করেছিলেন আরজি কর থেকে, 4 ঘন্টার মধ্যে তাকে সম্মানজনক পুনর্বাসন দেওয়া হলো। মুখ্যমন্ত্রী বললেন নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে, ওর তো পরিবার আছে, অত্যন্ত আহত হয়েছে, ভেঙে পড়েছে, ওকে আমরা ছাড়বো না, অন্য কোথাও পাঠাবো। তারপরে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হলেন। কলকাতা হাইকোর্ট বললেন আপনি ছুটিতে যান, নইলে এমন ব্যবস্থা করব যে আপনি বাধ্য হবেন। তখন সন্দীপ ঘোষ স্বাস্থ্য ভবনে ছুটির আবেদন করে, ছুটি মঞ্জুর হয়ে যায়। তারপরে ঘটনাবলী আপনারা জানেন। মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের প্রচ্ছন্ন হুমকি দিলেন, বললেন আমি ব্যবস্থা নেব না, কিন্তু এফআইআর করলে পাসপোর্ট তো পাবে না, কেরিয়ার ক্ষতিগ্রস্ত হবে। সুপ্রিম কোর্টে বলেছে কাজে ফিরে যাও। আবার একই সঙ্গে বলছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে তিনি সমর্থন করেন। জুনিয়র ডাক্তারদের দাবি স্পষ্ট। দেখুন, এক, নির্যাতিতার বিচার, তার হত্যাকারীর প্রকৃত পরিচয় সামনে আনা হোক। 2, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। 3, সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে এবং স্বাস্থ্যকর্মী চিকিৎসকদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। বিনীত গোয়েলকে পদ থেকে সরানো, সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা এবং হসপিটালের সুরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো, এটা নবান্নর হাতেই আছে। তদন্ত করছে সিবিআই। সিবিআই এর কাছে এই দাবি জুনিয়র ডাক্তাররা করতেই পারেন, তাড়াতাড়ি তদন্ত শেষ করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তিটা সুনিশ্চিত করো। মুখ্যমন্ত্রী একবারও বলেছেন যে সন্দীপ ঘোষকে আমি সাসপেন্ড করব? একবারও বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার কথা বলেছেন? বলেননি। তাহলে যে 4টে দাবি আন্দোলনরত চিকিৎসকদের, তার 3টে দাবি পূরণ করার ক্ষমতা রাজ্য প্রশাসনের আছে, একটা সিবিআই করছে তদন্ত। তাহলে আপনি অন্তত এই যে 3টে দাবি পূরণ করার ক্ষমতা যখন আপনার হাতে আছে, সেটা পূরণ করুন। খুব কি অযৌক্তিক দাবি করছে তারা? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. পুলিশ কমিশনার মাননীয় বিনীত গোয়েল মশাই, আপনি একবারের জন্য সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করেননি, যাকে সিবিআই লাগাতার জিজ্ঞাসাবাদ করছে। তার পলিগ্রাফ টেস্ট পর্যন্ত হয়েছে। যে ভাইরাল ভিডিও ঘটনার দিন প্রকাশ্যে এসছে, আপনার কালিগ ডিসি সেন্ট্রাল ইন্দিরা দেবী বললেন 40 ফুট করোনা করা হচ্ছিল, 11 ফুটে সবাই ঘোরাফেরা করেছে। অক্ষম যুক্তি কত রকম হতে পারে। নির্যাতিতার পরিবারের লোকজনও ইন্দিরা দেবীর এই বয়ান মানতে চায়নি। তারা বলেছেন আমরা হাতে পায়ে ধরেছিলাম, ওখানে গিয়ে আমার মেয়ের মরা মুখটাকে একবার দেখতে দাও। কেউ কথা শোনেনি, কেউ কথা রাখেনি। এখন
ইন্দিরা দেবী এই ধরনের ব্যাখ্যা দিচ্ছেন, এই ব্যাখ্যা কি আদৌ গ্রহণযোগ্য হচ্ছে? তাকে বলতে বলা হয়েছে, ব্যাখ্যা দিতে বলা হয়েছে, তিনি দিচ্ছেন। তারা আর কি বা করণীয় আছে? সবাই তো আর দময়ন্তী সেন হন না। ইন্দিরা দেবীও চেনা পথের পথিক, বাঁধাগতের বাজনা। তার কি আর এক্সপেক্ট করব তার কাছ থেকে? তার নির্যাতিতার মা বলেছেন যে ইন্দিরা তো একজন মেয়ে, মাতৃশক্তি, সে কিভাবে এই কথাগুলো বলল? বিনীত গোয়েল যেভাবে আই অ্যাম অ্যাংরি, আই অ্যাম অ্যাংরি, আই অ্যাম অ্যাংরি করলেন, সাংবাদিক যে বৈঠক করেছেন সেই বৈঠকে তার বক্তব্যের মধ্যে সংবেদনশীলতার ছিটেফোঁটা ছিল। আপনার দলের মধ্যে থেকে প্রশ্ন উঠছে, প্রশাসনের মধ্যে থেকে প্রশ্ন উঠছে, কিন্তু বিনীত গোয়েলকে আপনি এখনো সরাননি। এটা আপনার ইগো, আপনার জেদ, আপনার অহমিকা। তার জন্য আপনি পপুলার ডিমান্ডকে মর্যাদা দিতে রাজি হচ্ছেন না। সেই প্রেক্ষিতেই এই অভিষেকের এই বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় পাশে বসে আছেন, একটা ছবি বেরিয়েছে আনন্দবাজার পত্রিকায় আজকে ভিতরের পাতায়, অভিষেক আর মমতার ছবিটা খুব সিগনিফিকেন্ট। অনেক সময় বলা হয় না যে ছবি অনেক কথা বলে, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে যায় না বলা। আনন্দ আশ্রমের সেই বিখ্যাত গান আপনার মনে আছে? এই ছবিটা দেখে আমার সেটাই মনে হলো। দেখুন, অভিষেক একটা মরাল হাই গ্রাউন্ড নেওয়ার চেষ্টা করছে, এর পিছনেও তার রাজনৈতিক অভিসন্ধি আছে। অভিসন্ধিটা কি? যে তাকে মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে ডেপুটি চিফ মিনিস্টার হিসেবে নিয়োগ করুন, এবং তার ঘনিষ্ঠরা, অভিষেকের আস্থাভাজনরাও এই দাবিটা করছেন, দলের মধ্যে করছেন। কখনো কখনো সবকিছু থেকে দূরে সরে থেকে নিজেকে গুটিয়ে নিয়ে প্রশাসন যেভাবে আর্চিকর কাণ্ডটাকে হ্যান্ডেল করেছে সেটা যে তার মনোপুত নয় সেটা বুঝিয়ে দিয়েছেন। কিন্তু অভিষেক এই কথাগুলো বলে আসলে তার পিসির উপর চাপ দিচ্ছেন যে এবার নতুন রক্ত ক্যাবিনেটে আনা হোক, তিনি যদি গুরুত্বপূর্ণ দায়িত্ব পান তাহলে পরিস্থিতির বদল তিনি ঘটাবেন। এটা আর কিছু নেই, এটা হচ্ছে পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দলের ক্ষমতা দখলের একটা অঙ্ক, একটা ঘরোয়া বিবাদ, একটা মন কষাকষি। অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সন্দীপ ঘোষকে কেন গ্রেপ্তার করছে না সিবিআই, একথা বলার অর্থ এই যে সন্দীপ ঘোষ যে অনেক ক্ষেত্রে নাটের গুরু সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন। আর সন্দীপ ঘোষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন, দাস সাম্রাজ্যের একজন স্তম্ভ, এটা যেমন ডাক্তার ফাটানেডি বলছে, বিরোধীরা বলছে, অনেক ওয়াকিবহাল সাধারণ মানুষ বলছেন, সেই কথাটাই অভিষেক বলছেন। অর্থাৎ বিরোধী, জুনিয়র ডাক্তার, সাধারণ মানুষের দাবির সাথে অভিষেক সেই দাবিকে যে সমর্থন করেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সামনে তাকে লক্ষ্য করেই বললেন। আমার মতে এটা হলো 28 অগাস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের যে সমাবেশ তৃণমূল কংগ্রেস করলো তার সব থেকে বড় উল্লেখযোগ্য ঘটনা। বাকি যে কথাগুলো বলেছেন মমতা এবং অভিষেক, ওগুলো বলতে হয় বলে বলেছেন। অভিষেক আঙুল তুলে চ্যালেঞ্জ করেন, চ্যালেঞ্জ করার একটা মানসিকতা তার আছে, বলেন আমি খুব জেদি ইত্যাদি, সে বলতেই পারেন। পলিটিশিয়ানস ইউজ টু সে হাফ ট্রুথ অ্যান্ড ইউজুয়াল লাইজ, অর্ধ সত্য এবং মিথ্যা কথা বলেন অধিকাংশ রাজনীতিবিদ, সব দলে, দলমত নির্বিশেষে। কিন্তু অভিষেক যে কথাটা বলেছেন মমতাকে পাশে বসিয়ে নিয়ে, সেই কথাটা হচ্ছে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য মন্ত্রকে যে অনাচারের অভিযোগ উঠেছে
সন্দীপ ঘোষ এবং দাস সাম্রাজ্যকে কেন্দ্র করে সেই দিকেই আঙুল তোলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা ভালো লাগার কথা নয়। আমি জানি না গৃহযুদ্ধ 28শে অগস্টের পর কোন পর্যায়ে পৌঁছেছে। দেখুন, রাজনীতিতে ধারণা একটা বড় জিনিস। অভিষেকের বডি ল্যাঙ্গুয়েজ কালকে যদি আপনারা লক্ষ্য করেন, আড়ষ্ট, কুণ্ঠিত, মনে হচ্ছে যেন জোর করে ওকে কেউ নিয়ে এসছে, ওর আসার ইচ্ছা ছিল না। একটা কথাই অভিষেক যেটা বলেছেন সেটাই তাৎপর্যপূর্ণ, কেন সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেপ্তার করছে না। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের এক্সপ্রেশন আমার দেখার সুযোগ হয়নি, যারা দেখেছেন তারা বলতে পারবেন। কিন্তু আনন্দবাজার পত্রিকায় আজকে ভিতরের পাতায় একটা ছবি বেরিয়েছে অভিষেক এবং মমতাকে এক ফ্রেমে নিয়ে, সেই ছবিটা অনেক কিছু ইঙ্গিত করছে। দেখুন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নবান্ন, কালীঘাট আর লালবাজার অভিযানের ডাক দিয়েছে। ছাত্র সমাজের ডাকে যে নবান্ন অভিযান হয়েছিল তার পেছনে শুভেন্দুদের যে সমর্থন ছিল ওটা তার গোপন কিছু না, এবং সেই মোমেন্টামটা ধরে রাখার চেষ্টা করছে তারা। এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বলেছেন যে রাস্তাই রাস্তা দেখাবে, এবং অনেকদিন বাদে বিজেপি পরিবারের একটা ঐক্যবদ্ধ ছবি সামনে এসেছে। কিন্তু এখানে একটা কথা আছে, এই যে আন্দোলনটা চলছে না, এটা হচ্ছে সিভিল সোসাইটি, সাধারণ মানুষের আন্দোলন। কালকে ডাক্তারদের মিছিল যখন শ্যামবাজার থেকে ভূপেন বোস অ্যাভিনিউ ধরে, সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে ধর্মতলা আসছে, পথ চলতি মানুষ, সরকারি বেসরকারি সংস্থার কর্মীরা স্লোগানে গলা মিলিয়ে এই ডাক্তারদের দাবিকে সমর্থন করেছে। সাম্প্রতিককালে বা বিগত অনেক দিন এই ধরনের স্বতঃস্ফূর্ত জন আন্দোলন কলকাতা শহরে কি হয়েছে? এই আন্দোলন তখন ভোঁতা হয়ে যাবে, শাসকের সুবিধা হবে যদি সেই আন্দোলনের হ্রাস বিরোধী দলগুলো নিতে চায়। আমি বারবার বলছি, বিরোধী দলগুলো যদি এর মধ্যে ঢুকে এই জন আন্দোলনকে অ্যাপ্রোপ্রিয়েট করার চেষ্টা করে, সুবিধা শাসক দলের হবে। বিরোধী দলগুলোর উচিত, তারা নৈতিক সমর্থন জানাতেই পারেন, কেন জানাবেন না, এখন মাঠের ধারে বসে অপেক্ষা করা, জনতার আন্দোলন কোন পর্যায়ে যায় সেটাকে লক্ষ্য রাখা। তারা যদি এর মধ্যে নাক গলাতে শুরু করেন, সেটা কিন্তু শাসকের সুবিধা হবে। এই কথাটা মোহাম্মদ সেলিম, শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরী যত তাড়াতাড়ি বোঝেন, তত কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের মঙ্গল। মানুষই ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালবে। আপনাদের কিচ্ছু করতে হবে না, আপনারা চুপটি করে সাইড লাইনের ধারে বসুন, নিজেদের মতো কর্মসূচি নিন, কিন্তু জন আন্দোলনকে অ্যাপ্রোপ্রিয়েট করার চেষ্টা করবেন না। তাতে আন্দোলন ভোঁতা হয়ে যাবে, শাসকের সুবিধা হবে। রাজনীতির রুটি শেখার সুযোগ আপনারা অনেক পাবেন ভবিষ্যতে, কিন্তু এখন সেটা কিন্তু সময় নয়। এটা যদি আপনারা না বোঝেন, তাহলে কিন্তু ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। দেখুন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পিটিআইতে একটা সাইন আর্টিকেলে আর্চিকরের প্রসঙ্গ তুলেছেন। কেন শুধু আর্চিকরের কথা বললেন মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু? স্থানীয় তৃণমূলের গোসা কুণাল ঘোষ নানা কথা বললেন। আসলে কুণাল বাবুকে বলতে বলা হয় বলে বলেন, তিনি নিজেও এগুলো বিশ্বাস করেন কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি, আপনারা যদি খেয়াল করেন দেখবেন নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে, নির্বাচনের আগে 2 মাস, নির্বাচনের পরে দিন 15, কুণাল ঘোষ বিজেপিকে তো আক্রমণ করতেন, বিশেষত শুভেন্দু অধিকারীকে যে ভাষায় আক্রমণ করতেন, অনেক ক্ষেত্রে অনেকে বলেন সেটা শালীনতার সীমা ছাড়িয়ে যেত।
শুভেন্দুও প্রত্যুত্তরে নানা কথা বলতেন। এখনো শুভেন্দুকে তিনি আক্রমণ করেন, কিন্তু সেটা খুব রাজনৈতিক, তার মধ্যে কখনো রসিকতার মিশেলও থাকে। ওই যে যেদিনকে স্বাস্থ্য ভবন অভিযান করলো বিজেপি, সেদিনকে শুভেন্দু এবং শ্রমিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করে বাসে তুলেছিল পুলিশ। তা কুণাল বাবু কি বললেন? জানলার দ্বারে শুভেন্দু বসে আছে, মনে হচ্ছে ওরা দুজন মন্দারমণিতে যাবে, আমি বলবো পুলিশকে একটা লাক্সারি বাসের ব্যবস্থা করে। এই যে টিকা টিপ্পনি, এটা শালীনতার সীমা লঙ্ঘন করেনি। অতীতে কুণাল বাবুর বক্তব্য দেখুন, 2-3 মাস 4 মাস আগে, আর এখন কুণাল বাবুর বক্তব্য দেখুন। আগেকার বক্তব্যে ঝাঁঝ এবং একই সঙ্গে ব্যক্তিগত আক্রমণ ছিল, সেটাই বেশি ছিল। শুভেন্দুও করতেন এবং কুকথার প্লাবনও রাখত, কিন্তু কুণাল বাবু বিগত 1 মাস হলো দেখছি শুভেন্দুকে খোঁচা দিচ্ছেন, বঙ্কিম কটাক্ষ করছেন, কিন্তু সেটা রাজনৈতিক প্রতি আক্রমণ, তার মধ্যে ব্যক্তি আক্রমণ কিন্তু নেই। সেটা বিখ্যাত উর্দু শায়রি আছে, জানেন তো, दुश्मनी जमकर करो मगर ये गुजारिश रहे, जब कभी हम दोस्त बन जाएं तो शर्मिंदा मत हो। এটা খুব মনে পড়লো আমার। এই যে অভিষেকের হঠাৎ করে বিলম্বিত বোধোদয়, পিসির সামনে সন্দীপ ঘোষের গ্রেপ্তারির দাবিতে সরব হওয়া, অঙ্কটা কি? কথা বলেছিলাম বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব অমিতাভ দত্তর সঙ্গে। আচ্ছা, অমিতাভ দা, দেখুন, এই যে প্রতিবাদটা সারা রাজ্য, দেশ এবং বিদেশেও হচ্ছে আরজি করের ঘটনার প্রেক্ষিতে, এই প্রতিবাদ, এটা হচ্ছে সাধারণ মানুষের প্রতিবাদ। এই যে রাজনৈতিক দলগুলো এর মধ্যে ঢুকে পড়ছে, আমার তো মনে হয় এর ফলে মমতা ব্যানার্জিরই সুবিধা হবে। হয়ে তো গেছে। উনি তো 20 দিন ওনাকে দেখা যায়নি, ওনার লোকজনকেও দেখা যায়নি, সব তো কুচকিয়ে বসেছিল। যে মুহূর্তে আগের দিন নেমে পড়লো কিছু লোক ওই অভিযান, নবান্ন অভিযান ইত্যাদি করে, সঙ্গে সঙ্গে উনি কালকে সুযোগ পেয়ে গেলেন। এবং কালকে যে ধরনের কথা উনি বলেছেন, একজন মুখ্যমন্ত্রী দূরস্থান গণতান্ত্রিক দেশে কোন রাজনৈতিক নেতার ওই বডি ল্যাঙ্গুয়েজ এবং বক্তব্য হতে পারে না। এই যে বলেছেন যে ফোঁস করুন, এ তো অনেকে বলছেন যে এর মধ্যে প্ররোচনা আছে। না, ফোঁস ওসব বলে কি হবে? শুনুন, মানুষ যেভাবে নেমেছিল, আমি আপনাকে বলছি, বা এখনো মানুষের ভিতরে যেটা আছে, এটা একটা গণতান্ত্রিক পরিকাঠামো, এবং তার গভর্নমেন্টটা, আমি আপনাকে অতীতকাল স্মরণ করিয়ে দিচ্ছি, খুব বেশি দিন না। 2008 সালের পঞ্চায়েত নির্বাচনের পরে বুদ্ধদেব বাবু সরকার পশ্চিমবাংলায় ইনফ্রাকচুয়াস হয়ে গেছিল। মানে তার ক্ষমতায় ছিল, উনিও মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু ওনার কোনো মানে কর্ম ছিল না, মানে তার অর্ডার গভর্নমেন্ট বা পিপুলের কাছে পৌঁছচ্ছিল না। তাহলে গণতন্ত্রে যদি ক্ষমতা, যদি মানুষ ফিরে যায়, যেমন আপনি আজকের উদাহরণেই নরেন্দ্র মোদী এই নির্বাচনের আগে যে ক্ষমতাশালী ছিলেন, এখন সেই ক্ষমতাশালী নন, শুধুমাত্র পার্লামেন্টের সংখ্যার হিসেবে নয়, পাবলিক সাপোর্ট গণতান্ত্রিক দেশে তার নেতৃত্বের উপরে বিরাট প্রভাব বিস্তার করে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে পাবলিক সাপোর্ট একটা বিরাট সংখ্যক মানুষের কাছ থেকে সরে গেছে, সম্পূর্ণভাবে সরে গেছে, এবং তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি হস্টাইল, মানে নিউট্রাল না, হস্টাইল। এবং আমি নিজে আপনাকে বলছি যে ও মধ্যবিত্ত বাঙালি শিক্ষিত মহিলারা যেভাবে এজিটেটেড হয়েছে, এটা বোধহয় কোনোদিন বাঙালি এরকম এক্সপেরিয়েন্স করেনি যেভাবে হয়েছে। এখন সেটা সর্বাত্মক, সর্বব্যাপী, সমস্ত জাত ধর্মের মধ্যে গেছে কিনা এটা সময় বলবে। তবে তৃণমূল কংগ্রেস তার সাপোর্ট বেস ইরোড করেছে,
সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তো তার ক্ষমতার পরিমণ্ডলীটা অনেকটা ছোট হয়ে এসছে, তিনি ক্ষমতায় থাকলেও। জুনিয়র ডাক্তাররা পরিষ্কার বলেছে দাবি না মানা হলে আন্দোলন প্রত্যাহার নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি কোনো ব্যবস্থা নেবেন না, কিন্তু একটা প্রচ্ছন্ন বার্তাও আছে। না, উনি কোনো ব্যবস্থা নিতে পারবেন না। দেখুন, উনি যে কথাগুলো বলছেন, আমি তৃণমূলের লোকেদের বিভিন্ন জায়গায় দেখছি, না আমরা গণতন্ত্র আমরা তোমাকে করতে দেই, মিছিল করতে দিই, মিটিং করতে দিই, এটা যদি গণতন্ত্র না থাকতো তোমরা বলতে পারতে, তোমরা নবান্ন যাত্রা করতে পারতে, বা তোমরা অমুক করতে পারতে। এটা ভুল ব্যাখ্যা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বা এখানে এমার্জেন্সি জারি করার ক্ষমতা ওনার নেই। তিনি একটা ডেমোক্রেটিক এবং কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের ভিতরে কাজ করছে। আজকে যা যা অর্ডার হচ্ছে সমস্ত থ্রু কোর্ট, এবং গত 13 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক কাঠামোকে একেবারে পদদলিত করেছে। আমাদের যা ছোট ছোট যারা রাজনৈতিক দল বা সংগঠন, তারা কি সবসময় হাইকোর্ট থেকে কি অর্ডার নিয়ে আসতে পারবেন? আদৌ আনতে পারবে? তাদের পুলিশি পারমিশন নিয়ে একটা হল নিতে পারবেন না আপনি কলকাতা শহরে কোথাও? এগুলো কেউ বলছে? উনি প্রথমে ওই যেখানে বসে উনি ধর্ণা দিয়েছিলেন ধর্মতলায়, সেই জায়গাটাকে উনি করে দিলেন, প্রথমে সিবিডি বলে, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বলে, ওখান থেকে সবাইকে তুলে দিলেন। এগুলো তো উনি করেছেন একেবারে। কিন্তু কোর্ট আইন অনুযায়ী, কোর্ট যা করছে, কোর্ট তো মনসবদারি করতে পারে না। মুখ্যমন্ত্রী যদি আইন না মানেন, তাহলে কোর্টের দায়িত্ব তাকে আইন মানানো। কোর্টের দায়িত্ব তাকে সাজা দেওয়া কিনা ভবিষ্যৎ বলবে, কিন্তু কোর্টের দায়িত্ব তাকে আইনটা মানানো। কোর্ট তাই করছে। আমার শেষ প্রশ্ন, কালকে কিন্তু সব থেকে বড় যে ঘটনাটা একটু আড়ালেই চলে গেল, পরিষ্কার অভিষেক বলল কেন সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেপ্তার করছে না। মমতা বন্দ্যোপাধ্যায় তখন মঞ্চে বসে সন্দীপ ঘোষের গ্রেপ্তারি চেয়েছে দুজন। হ্যাঁ, মানে এক হচ্ছে সুখেন্দু শেখর রায়, আর এক হচ্ছে শান্তনু সেন। আমি ধরে নিলাম সুখেন্দু শেখর রায়ের একটা প্রিন্সিপাল অবস্থান ছিল, শান্তনু সেনের ভেস্টেড ইন্টারেস্ট ছিল। কিন্তু অভিষেক যেভাবে সিবিআই কেন গ্রেপ্তার করছে না সন্দীপ ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে বললেন, তো আমার মনে হলো তো কার্যত পিসিকে চ্যালেঞ্জ করলো। শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, যেটা স্টাইল অফ ফাংশনিং তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি। সেটা হচ্ছে, আমরা দীর্ঘদিন 34 বছরের বামফ্রন্টের শাসন দেখে এসেছি, এবং আমরা কেন্দ্রে মানে গত 10-12 বছর ধরে বিজেপি সরকার দেখছি, 10-11 বছর ধরে। তৃণমূল কংগ্রেসের স্টাইল অফ ফাংশনিংটা এন্টায়ারলি ডিফারেন্ট। এরা শাসক তো, কিন্তু অপোজিশন পেজটাকেও এরা কুঁচকে দেয়। তাই জন্যে এরা এই যে আবার এটা তো বলছেন না, সে অভিষেক ব্যানার্জি স্টেজে সেই পিছিয়ে পায়ে হাত দিয়ে নমস্কার করে তারপরে সে বসেছে। তাহলে এইগুলো হচ্ছে, এই এতদিন ধরে যে অত আলোচনা হয়ে যাচ্ছে অভিষেক ব্যানার্জি সেনাপতি পদ দেখাবে ইত্যাদি ইত্যাদি, এইগুলো হচ্ছে তৃণমূলটা একটা কংগ্লোমারেশন অফ ইন্টারেস্ট। এখন 2011 সালে conglomerate of desperate interest where only cement of solidarity is provided by power or chances of attaining power. 2011 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা বড় লড়াই ছিল, একটা ওই জগদ্দল পাথরকে পশ্চিমবঙ্গ থেকে সরানো, বামফ্রন্ট। তারপরে উনি যে সরকারটা প্রতিষ্ঠা করলেন, সরকার এবং দল, সেটা একটা ভেস্টেড ইন্টারেস্টের উপরে দাঁড়িয়ে আছে। সেখানে ক্ষোভ বিক্ষোভ, আপনি তো সমস্ত লোককেই গলায় মোটা সোনার চেন পরিয়ে ঘুরিয়ে দিতে পারবেন না। কিছু লোক নিচ্ছে, তাহলে বাকি লোকেরা কি করছে? আপনি কান পাতুন না। একটা পার্ক হলে, একটা নর্দমা পরিষ্কার হলে, সেখানকার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা কি বলে, তারা 1 লাখ টাকা এসছে, তার মধ্যে 1 টাকা খরচা হয়েছে, বাকি অমুক জায়গায় সত্য মিথ্যে যাই হোক। আপনি বাম আমলে কখনো সব শুনেছেন? তারা কি তখন থেকে কাটমানি রাজনীতিতে ছিল না? সবই ছিল। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে ওনারই ভিতরে, ওনারই পেরিফেরিতে যেগুলো বিক্ষুব্ধ জায়গাগুলো আছে, সেগুলোকেও ইনসাইড পার্টির ভিতরে নিয়ে নেওয়ার জন্য
এটা তৃণমূল কংগ্রেসের একটা ক্রয়। এটা কংগ্রেসের সিস্টেমে চলেছে দীর্ঘদিন, ইন্দিরা গান্ধীর আগে পর্যন্ত। তারপর ইন্দিরা গান্ধী সর্বব্যাপী হয়েছেন, দলকে পুরো পূর্ণ ক্ষমতা দখল করেছেন। যদি এই ইতিহাসটা দেখেন, তৃণমূল কংগ্রেস একেবারে খুব সুন্দরভাবে ওই প্রয়টা নিয়ে চলছে। আমি তৃণমূল কংগ্রেসে অভিষেক ব্যানার্জিকে মমতা ব্যানার্জির আলাদা মনে করি না, মমতাকে অভিষেক ব্যানার্জির আলাদা মনে করি না। আর আরেকটা কথা বলছি, আরেকটা কথা তো পরিধানযোগ্য, একটু গ্রহণ করে নেন। আমি অভিষেক ব্যানার্জিকে এখনো পর্যন্ত নেতা হিসাবেই আমি স্বীকৃতি দিতে রাজি নই। নেতা হিসাবে উনি তো স্ক্রিপ্টেড লিডার, উনি প্ল্যান্টেড লিডার। মমতা ব্যানার্জি ইজ এ ভেরি বিগ লিডার। ব্যর্থ হন, সফল হন, ওখানে নেতৃত্ব নিয়ে কোশ্চেন করার মতো দৃষ্টতা কারুর নেই। কিন্তু অভিষেক ব্যানার্জির রাজনৈতিক জন্মই হয়েছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে। তারপরে পুলিশ শান্তি নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন। এখন ভেস্টেড ইন্টারেস্ট সমস্ত লোকেরা তাকে ঘিরে আছে। তিনি তো ত্রিপুরায় জাল ফেললেন, উনি গোয়ায় জাল ফেললেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এখন পশ্চিমবাংলার অনেক ডিস্ট্রিক্টে ক্ষমতা হারিয়েছে। আপনি যদি এইগুলোকে আরেকটু দেখেন, ভালো করে অ্যানালিসিস করেন, এই লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলার অনেক জেলার অনেক জনপদকে তৃণমূল কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গেছে। এটা দেখে নেবেন। থ্যাংক ইউ, দেখে নেবেন। থ্যাংক ইউ।